আজকের গল্প রক্তচোষা পিশাচ। লিখেছেন এডগার অ্যালান পো। এই সেই সময় যখন সারা দেশ জুড়ে রক্তের হোলি খেলায় মৃত্যুর পরোয়ানা জারি করা হচ্ছিল। দেশটা তখন ধ্বংসের পথে এগিয়ে চলেছে। দেশের এই প্রান্ত থেকে অপর প্রান্তে ধ্বংসের ব্যাধি ছড়িয়ে পড়ছে একটু একটু করে। রক্তে রাঙা মৃত্যুটাও তো এক ধরনের ব্যাধিই বটে। এমনই এক সর্বনাশা ব্যাধি যার আক্রমণে রক্তের বন্যা বয়ে চলে সারা দেশ জুড়ে। প্রথমে সারা দেহে একটা তীব্র বেদনা, তারপর মাথা ঘোরা, আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো দেহের প্রতিটি লোমকূপ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ। সারা শরীরটা তখন রক্তস্নাত। আর একটা বিভৎস ব্যাপার হলো এ রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসার কোনো সুযোগই দেওয়া হয় না। এমনকি দেওয়া হয় না তার পরিচিত আত্মীয় স্বজনকে সহানুভূতি জানানোর। সেই মারাত্মক রোগের প্রকোপের কথা যাতে প্রকাশ করতে না পারে তার জন্যে মুখ টেপ দিয়ে এঁটে দেওয়া হয়। রোগী নয়, সে তখন যে কোনো এক অদৃশ্য শক্তির শিকার বনে যায়। শিকারীর শিকার ধরা থেকে তাকে শেষ করতে সময় লাগে মাত্র আধ ঘন্টা। এই আধ ঘন্টা সময়ের মধ্যে এমনভাবেই সেই নিষ্ঠুর ঘটনাটা ঘটে যায় যার মধ্যে কোনো খুঁত থাকে না, কিংবা বলা যেতে পারে যেন এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড, মৃত্যুর অবগাহন। এই রক্তাক্ত হোলি খেলায় দেখা যায় রাজকুমার প্রসপেরোর রাজ্যের লোক সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। রাজকুমার প্রসপেরোর জীবনে সুখের অন্ত ছিল না, আর সব সময় তিনি আনন্দে মশগুল থাকতেন। তার চরিত্রের আর একটা উল্লেখযোগ্য দিক হলো তার অপরিসীম সাহসিকতা ও বিচক্ষণতা। এহেন সুখী ও বিচক্ষণ মানুষের জীবনে হঠাৎ সেই রাক্ষসের রোগটা অশান্তির কারণ হয়ে উঠলে তিনি দেখলেন তার রাজ্যের লোক সংখ্যা এভাবে হ্রাস পেতে থাকলে একদিন সব নিঃশেষ হয়ে যাবে। তখন তিনি এই রোগের হাত থেকে অবশিষ্ট মানুষদের প্রাণ রক্ষার জন্যে তার দরবারের হাজারখানিক যোদ্ধা আর অভিজাত মহিলাদের নিজের সান্নিধ্যে ডেকে পাঠালেন। তার সেই আহ্বানে তারা তার কাছে এসে হাজির হলে তিনি তখন নিজের তৈরি একটা নির্জন দুর্গের মধ্যে তাদের থাকবার ব্যবস্থা করলেন। সে এক বিচিত্র ধরনের দুর্গ। রাজকুমার প্রসপেরোর নিজস্ব চিন্তাধারা, আভিজাত্যের এক অদ্ভুত পরিচয় পাওয়া যায় সেখানে। শক্ত ও সুউচ্চ প্রাচীরে ঘেরা দুর্গ, আর সেই প্রাচীরের মাঝে মাঝেই অপ্রতিরোধ্য লোহার কয়েকটা গেট ছিল। রাজকুমারের পছন্দ মতো মানুষগুলোকে সেই সব গেটগুলো দিয়ে প্রবেশ করিয়ে দেবার পর গেটের বল্টুগুলো আগুনে উত্তপ্ত করে হাতুড়ি পিটে চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হলো। দুর্গের মধ্যে কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটলে উত্তেজনা বাইরে ছড়িয়ে পড়বার কোনো উপায়ই রইল না তখন। অপরদিকে বহিরাগত কেউ ইচ্ছে করলে যে দুর্গের ভেতরে ঢুকতে পারবে তারও কোনো পথ ছিল না। তবে দুর্গের বাসিন্দাদের বেঁচে থাকার মতো প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা ছিল। আবার বেঁচে থাকার পাশাপাশি মনোরঞ্জনেরও ঢালাও ব্যবস্থা ছিল সেখানে। তাদের আনন্দ দেবার জন্য ব্যালে নর্তকী আর যন্ত্রসঙ্গীতের কলাকুশলীদের আনা হয়েছিল সেখানে। শুধু কি তাই, একঘেয়েমি কাটানোর জন্যে একদল সুন্দরী রমণীদের সেই দুর্গে রাখা হয়েছিল। সেই সঙ্গে অঢেল মদের ব্যবস্থাও করা হয়েছিল। দুর্গের নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও নিখুঁত ছিল। সেদিক থেকে ভয়ের কোনো আশঙ্কাই ছিল না। সেই দুর্গে ছিল না কেবল রক্তঝরা মৃত্যুর ভয়ঙ্কর সেই রোগ। রক্তঝরা মৃত্যুর প্রসঙ্গে পরে আসছি, তার আগে সেই দুর্গটার বর্ণনা দেওয়া যাক। সেটা ছিল একটা বিরাট রাজপ্রাসাদ, সাতটা বিরাট বিরাট ঘর। এই বিরাট ঘরগুলোর ভেতরটা এক নজরে দেখে শেষ করা যায় না, কারণ ঘরের দরজাগুলো অদ্ভুত ধরনের। সম্পূর্ণ বলতে যা বোঝায়, কোনো দরজাই সেরকম ছিল না। মনে হয় এই যে অসম্পূর্ণ, এরকম দেখানোটাই ছিল ঘরগুলোর বৈশিষ্ট্য। 20 থেকে 30 গজের ব্যবধানে একটা করে বাঁক ছিল, আর প্রতিটি বাঁকই কেমন যেন রহস্যময় বলে মনে হতো। দেওয়ালের ডান ও বাঁ দিকের ঠিক মাঝামাঝি জায়গায় একটা করে লম্বা ভুতুড়ে জানালা বসানো ছিল। ঘরের বাইরে টানা একটা বারান্দা। প্রতিটি ঘরই খোলামেলা, আলো ও বাতাস প্রবেশের সুবন্দোবস্ত ছিল। প্রতিটি জানালায় কাঁচ লাগানো ছিল, তবে কাঁচের রং এক এক জানালায় ভিন্ন ভিন্ন রং দেওয়া ছিল।
আর সেই রঙগুলো ছিল অদ্ভুত ধরনের। প্রতিটি ঘরের আসবাবপত্রের রঙের সঙ্গে রং মিলিয়েই জানালার কাঁচে রং লাগানো হয়েছিল। যেমন ধরা যাক, পূর্ব দিকের প্রথম ঘরের সব কয়টি আসবাবপত্র ছিল নীল রঙের, তাই সেই ঘরের জানালার কাঁচের রঙও নীল। এইভাবে দ্বিতীয় ঘরের বেগুনি রঙের আসবাবপত্রের সঙ্গে মানানসই করে জানালার কাঁচের রঙও বেগুনি রাখা হয়েছিল। এইভাবে দেখা যাবে যে তৃতীয় ঘরের জানালার রং সবুজ, 4 নম্বর ঘরের জানালার রং কমলা, 5 নম্বর ঘরের জানালার রং সাদা, আর 6 নম্বর ঘরের জানালার রং ধূসর। কিন্তু পশ্চিম দিকের 7 নম্বর ঘরটা ছিল একটু ব্যতিক্রম। সেই ঘরের প্রতিটি আসবাবপত্র, সাজ সরঞ্জাম ছিল কালো রঙের। যেমন ঘরের কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত সবকিছুই কালো রঙের। এই 7 নম্বর ঘরের জানালার কাঁচের রং অন্য সব ঘরগুলোর মতো কালো রঙেরই হওয়া উচিত ছিল, তবে তা হয়নি। কালো নয়, লাল রঙের। আর এই লাল রংটা দেখলেই মনে হতো সজীব আর টাটকা ঘন রক্তের মতো। দুর্গের 7টা ঘরের মধ্যে কোনোটাতেই আলোর ব্যবস্থা ছিল না। রাজপ্রাসাদে যেমন কড়িকাঠ, ঝাড়বাতি কিংবা প্রদীপ ঝোলানো থাকে, না, সেরকম কোনো ব্যবস্থাই ছিল না। কেবল ঘরের মাঝখানে সোনার কিছু অলংকার ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এর ফলে সব ঘরগুলো দিনের অধিকাংশ সময়েই অন্ধকারে ডুবে থাকত। শুধু ঘরগুলোর বাইরে লম্বা বারান্দায় প্রতিটি জানালার ঠিক উল্টো দিকে একটা করে তেপায়া টুল রাখা ছিল, আর এই টুলের ওপর রাখা থাকত জ্বলন্ত অঙ্গারের পাত্র। এই জ্বলন্ত অঙ্গারের আলো রঙিন জানালাগুলোর কাঁচ ভেদ করে ঘরের মধ্যে পড়ে কেমন এক রহস্যময় পরিবেশ করে তুলত। সে যেন এক ভৌতিক আবহাওয়া। তবে এই 7টা ঘরের মধ্যে সবচেয়ে বেশি ভৌতিক পরিবেশ সৃষ্টি হতে দেখা যেত পশ্চিমের সেই 7 নম্বর ঘরটাই। অঙ্গারের আলো সেই লাল ঘন রক্ত রঙের কাঁচের জানালা ভেদ করে ঘরের মধ্যে কালো পর্দাগুলো ও মেঝের কার্পেটের উপরে পড়লে একটা গা ছমছম করা ভুতুড়ে আবহাওয়া সৃষ্টি হতো। সেই আবহাওয়ায় ঘরে কেউ ঢুকলে তার মুখে একটা নিষ্ঠুর ভয়ঙ্কর ভাব ফুটে উঠতে দেখা যেত। আর বোধহয় এই কারণেই সেই 7 নম্বর ঘরটাকে দুর্গের সবাই এড়িয়ে চলত। এই ঘরে প্রবেশ করার মতো সাহস খুব কম লোকেরই ছিল। এছাড়া 7 নম্বর ঘরের পশ্চিম দিকের দেওয়ালে আর একটা অদ্ভুত জিনিস ছিল। সেটা হলো বিরাট একটা আবলুস কাঠের ঘড়ি। এই ঘড়ির পেন্ডুলামটা ছিল বিশ্রী। একটানা অসহ্য শব্দ করে দুলতে থাকতো সেটা। মিনিটের কাঁটাটা এক এক করে সব ঘরগুলো টপকে যখন 1 ঘন্টা পূর্ণ হতো, তখনই ঘড়িটার পিতলের হৃৎপিণ্ড ফুঁড়ে বুক কাঁপানো একটা ভয়ঙ্কর শব্দ বেরিয়ে আসতো। শব্দটা ছিল স্পষ্ট, জোরালো এবং গম্ভীর। এই অদ্ভুত শব্দের মধ্যে কেমন একটা সম্মোহনী ক্ষমতা ছিল। মানুষকে তন্ময় করে তুলতে পারত। শব্দটা শোনার চেষ্টা করত, আর সেই শব্দটা সবাই বোঝবার চেষ্টা করতে গিয়ে বিহ্বল হয়ে পড়ত। কিন্তু সেই মুহূর্তে তারা নিজেদের অস্তিত্বের কথাই বিস্মৃত হয়ে যেত। শব্দটা একটু একটু করে মিলিয়ে গেলে সবাই তখন আবার আগের মতো সহজ ও স্বাভাবিক হয়ে উঠত। তাদের মুখের ভাব আর চোখের চাহনি দেখলেই তখন মনে হতো এসবই তাদের ভয়ের জন্যে। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করত, পরে সেই শব্দটা আবার ধ্বনিত হলে তারা তখন আগের মতো আর বোকা বনে চুপ করে বসে থাকবে না। কিন্তু তাদের সব বোঝাপড়া, সব আলোচনায় ব্যর্থতায় পর্যবসিত হতো। পরবর্তী 60 মিনিট অর্থাৎ 3600 সেকেন্ড পরে ঘড়িটায় যখন আবার সেই ভয়ঙ্কর শব্দটা হতো, তখন তাদের আলোচনার কথা খেয়ালই থাকতো না। আগের মতোই তারা তাদের কাজের কথা ভুলে যেত। মানুষগুলো আগের মতোই বোকা বনে গিয়ে নির্বাক হয়ে যেত। তারা তখন নতুন করে আবার বোঝাবার চেষ্টা করত। প্রতি ঘন্টায় একবার করে এভাবে ভয় পেলেও তাদের সম্ভোগ সভায় আনন্দের কোনো ঘাটতি হতো না। আগের মতোই আনন্দের অনুষ্ঠান ঠিকভাবেই চলত। বিন্দুমাত্র ত্রুটির কোনো অবকাশই থাকতো না। এই সব নম্বর ঘরের সব সরঞ্জাম ও সাজসজ্জাগুলো রাজকুমার প্রসপেরোর রুচিমতো হয়েছিল। এর থেকেই আমরা তার সেই বিচিত্র ধরনের রুচির পরিচয় পাই। এছাড়া সব আনন্দানুষ্ঠানের পেছনেই তার পরিকল্পনার একটা সুস্পষ্ট ছাপ ছিল। সবকিছু মিলিয়ে কেবল একটাই পরিবেশ স্পষ্ট হয়ে উঠত, গতিময় ও ভুতুড়ে আবহাওয়ার।
মনে হয় সুরেলা কোনো দৃশ্য দেখার পর রাজকুমারের মাথায় এমন সব বিচিত্র ধরনের পরিকল্পনা এসে থাকবে, আর এখানকার মানুষগুলোর সব কিছু দেখে শুনে মনে হয় তাদের কোনো কিছুই সুস্থ লক্ষণের পরিচয় নয়। সব কেমন এলোমেলো, শিথিল, অগোছালো। নিখুঁত ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকার দরুন সেই নির্জন দুর্গের মধ্যে সবাই বেশ আনন্দের মধ্যে দিন কাটাচ্ছিল, নিরুপদ্রবে, নির্ভয়ে। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। বিপদের কোনো চিহ্ন ছিল না সেই দুর্গে। কিন্তু 6 মাস শেষ হবার আগেই হঠাৎ সেই অভিশপ্ত ব্যাধি শুরু হয়ে গেল সেখানে। সেই ভয়ঙ্কর দিনটিতে রাজকুমার প্রসপেরো তার 1000 খানেক শ্রমিকদের সঙ্গে নাচ গানের আসর জাঁকিয়ে বসেছিলেন, আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। সব ঘরগুলোই একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। রক্তচোষার দল ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। মনে হলো বিভিন্ন ঘরে রঙগুলো তারা চুষে নিচ্ছে। আচমকা আবলুস কাঠের সেই ঘড়িটার শব্দ ধ্বনিত হতে থাকে। সঙ্গে সঙ্গে সমস্ত বাদ্যযন্ত্র স্তব্ধ হয়ে যায়। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো সেখানে। সবাই তখন স্তব্ধ, হতবাক, নিশ্চল, অকম্পন। আর শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যেতেই সবাই আবার নড়ে চড়ে ওঠে। সরব হয়, বাদ্যযন্ত্রগুলো আবার বেজে ওঠে। সবার মুখ থেকে ভয়ার্ত ছাপটা সরে গিয়ে আবার হাসিতে ঝলমল হয়ে ওঠে। গল্প, হাসি, ঠাট্টায় মুখর হয়ে ওঠে। তারপরেই সবাই আনন্দে উল্লাসে ফেটে পড়ে। তেপায়া টুলে রাখা সেই জ্বলন্ত অঙ্গারের আলোগুলো ভিন্ন ভিন্ন ঘরের রঙিন কাচের জানালাগুলো ভেদ করে একটা ঘর নানান রঙে রাঙায়িত হতে থাকে। ঘরের আবহাওয়া বদলাতে থাকে, আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। তবে অন্য সব ঘরগুলোকে ছাপিয়ে যায় ওই 7 নম্বর ঘরটা। একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওঠে তখন। ওদিকে উৎসবের রাত ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকে। জানালার লাল কাঁচ ভেদ করে রক্ত লাল আলো 7 নম্বর ঘরের চালে রঙের সাজ সরঞ্জামের ওপর লুটোপুটি খেতে থাকে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ধরনের মূর্তি 7 নম্বর ঘরের কালো কার্পেটের উপর পা রাখল। তার দেহটা লাল আলোয় আগুনের মতো জ্বলজ্বল করতে থাকে। আর ঠিক সেই সময় আবলুস কাঠের ঘড়ি থেকে একটা সুরেলা ছন্দ ধ্বনিত হতে থাকে। অন্য সব ঘরের লোকেরা সেই সব শব্দ শুনতে পেলেও 7 নম্বর ঘরে কিন্তু শব্দটা পৌঁছয় না। আর 7 নম্বর ঘর ছাড়া বাকি ঘরগুলোতে লোকের ভিড় ঠিক ঠিক করতে থাকে। উৎসব মুখরিত হতে থাকে সারা রাত পর্যন্ত। প্রতিদিন প্রতি ঘন্টায় আবলুস কাঠের ঘড়ির শব্দের সঙ্গে সঙ্গে ওদের সেই নাচ, গান, হাসি, ঠাট্টা, কলরব সব স্তব্ধ হয়ে যায়। সেই শব্দটা আজ আবার শুরু হতেই অন্য দিনের মতো আজও সব থেমে গেল। নীরব হয়ে গেল সবাই। মানুষগুলোর মধ্যে নেমে এলো একটা বিহ্বলতা, একটা বিমূঢ়তা, একটা স্তব্ধতা। তারপর ঘড়ির শব্দটা যখন ধীরে ধীরে মিলিয়ে যায়, ঠিক তখনই মানুষের ভিড় ছাপিয়ে অনেকেরই চোখে পড়ে একজন মুখোশধারীর অস্তিত্ব। এক মুহূর্ত আগেও তার অস্তিত্ব অনুভব করেনি কেউ। এর ফলে সেই বিচিত্র ধরনের লোকটার উপস্থিতি নিয়ে নিচু গলায় তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। প্রত্যেকের চোখেই গভীর বিস্ময়, ভয়ঙ্কর আতঙ্ক, একটা চাপা উত্তেজনা আর ভয়ে সবাই তখন মরিয়া হয়ে উঠেছিল। অদৃশ্য আকৃতি, বিভৎস চেহারার দৈত্যের মতো। আপাদমস্তক রহস্যের শিহরিত মুখটা তার ঢাকা মুখোশের আড়ালে। রক্তে রাঙা লাল পোশাক তার পরনে, দেহের রক্ত হিম করা চেহারা। সেই সময় রাজকুমার প্রসপেরো প্রথম দেখল ভুতুড়ে ছায়ামূর্তিটাকে। তিনি তার মুখোশের আড়ালে সেই অদৃশ্য মানুষটার উদ্দেশ্যে খিচিয়ে উঠলেন। এত স্পর্ধা তোমার? মুখোশধারী লোকটা তখনও লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকে। তার সেই সাহস দেখে ক্ষেপে ওঠেন রাজকুমার। তিনি এবার তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, ওর সাহস তো কম নয়। উপহাস, অপমান করা হচ্ছে আমাদের। ওকে তোমরা সবাই মিলে পাকড়াও করো। খুলে দাও মুখোশটা ওর মুখ থেকে। তাহলেই আমরা জানতে পারবো আজ রাত ভোর হতে না হতেই। আগামীকাল তার গলাতেই আমরা ফাঁসির দড়ি ঝোলাবো। পূর্ব দিকের নীলঘরটায় দাঁড়িয়ে কথাগুলো বললেন রাজকুমার প্রসপেরো। আর সেই থেকেই ঘটনার প্রথম মোড় নেয়। ওর হাতের ইশারায় সমস্ত বাজনা বন্ধ হয়ে গেল। রাজকুমার তার বিশ্বস্ত লোকজনদেরকে নিয়ে তেমনি ঘরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন।
দলের লোকেরা রাজকুমারের নির্দেশে সেই মুখোশধারী লোকটাকে ধরার জন্য এগিয়ে গেল, কিন্তু দৈত্যটা লক্ষ্যই করল না সেদিকে। সে তখন আপন খেয়ালে এগিয়ে যেতে থাকে রাজকুমারকে ধরার জন্যে। একটা অজানা আতঙ্কে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। কেউ যে এগিয়ে গিয়ে দৈত্যটাকে বাধা দেবে সেরকম সাহস ছিল না কারো। দৈত্যটা গুটি গুটি পায়ে অতি নির্ভয়ে রাজকুমার প্রসপেরোর খুব কাছে গিয়ে দাঁড়ালো। তাদের মধ্যে দূরত্বের ব্যবধান মাত্র গজখানেক হবে তখন। এবার মুখোশধারী লোকটা ঘরের মাঝখান দিয়ে হেঁটে একেবারে শেষ প্রান্তে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। কেউ তাকে বাধা দিতে পারল না। সে তেমন নিজের খেয়ালে পথ করে নিল। তার প্রতিটি পদক্ষেপ মাপা এবং জোড়ালো। মুখোশধারী দৈত্যটা প্রথমে নীল রঙের ঘর থেকে ছুটে গেল বেগুনি রঙের ঘরে, সেখান থেকে সবুজ রঙের ঘরে, তারপর সে যায় কমলা রঙের ঘরে। কমলা রঙের ঘরে প্রবেশ করে তার রূপ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রাজকুমার প্রসপেরো তখন একদিকে রাগে জ্বলতে থাকেন, অন্যদিকে আবার ভয়ে বুঝিবা একটু কুঁকড়ে যান। দুটো জিনিসই তার মনে কাজ করতে থাকে তখন, কিন্তু ভিতরে ভিতরে তিনি ক্ষেপে ওঠেন। আবার সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হওয়ার লজ্জা আর অপমানে রাজকুমার প্রসপেরো যেন কিছু একটা করার জন্যে মরিয়া হয়ে উঠলেন। তিনি তখন নিজেই সেই দৈত্যটার পেছনে ছুটতে শুরু করলেন। আশ্চর্য, তার কোনো সঙ্গী তার সাহায্যে এগিয়ে গেল না। রাজকুমার তখন দৈত্যটাকে ধরবার জন্যে একটার পর একটা ঘরে প্রবেশ করতে থাকেন। তার হাতে অস্ত্র বলতে একটা ধারালো ছুরি। তার তীক্ষ্ণ ফলাটা ঝলসে ওঠে প্রতিহিংসা, অপমান আর ক্রোধের নেশায়। শেষ পর্যন্ত 7 নম্বর ঘরে এসে সেই দৈত্যটার মুখোমুখি দাঁড়ালেন রাজকুমার প্রসপেরো। রক্তলাল আলোয় ঘরের মধ্যে একটা ভুতুড়ে আবহাওয়া বিরাজ করছিল। একটু পরেই সেই অভিশপ্ত 7 নম্বর ঘর থেকে একটা বুক ফাটা আর্তনাদ সারা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ল। রাজকুমারের দলের লোকেদের বুক কেঁপে উঠল একটা অশুভ আশঙ্কায়। সেই ধারালো ছুরিটা রাজকুমারের হাত থেকে কার্পেটের ওপর ছিটকে পড়ল, আর রাজকুমার প্রসপেরোর প্রাণহীন দেহটা কার্পেটের উপর আছড়ে পড়ল। তারপর দ্রুত পট পরিবর্তন হতে দেখা গেল। ঘটনাগুলো দ্রুত ঘটে গেল। সবাই তখন ভয়ে আতঙ্কে বিহ্বল, স্তব্ধ, হতবাক। ব্যাপারটা তখন তাদের সব ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। হঠাৎ মৃত্যু পথযাত্রী রাজকুমারের আত্মচিৎকার শুনে সবাই বাস্তবে ফিরে এসেছিল। সবাই তখন সাহস সঞ্চয় করে ছুটে গিয়েছিল সেই অভিশপ্ত 7 নম্বর ঘরের ভেতর। ঘরে ঢোকা মাত্র তারা সবাই একসঙ্গে দেখল সেই ভয়ঙ্কর দৃশ্যটা। ওরা তখন আতঙ্কে শিউরে উঠল। কারো মুখে কথা নেই, মুখের ভাষা হারিয়ে ফেলেছিল তারা তখন। বিস্ময়ে আর আতঙ্ক ভরা চোখে তারা সবাই দেখল সামনে সেই আবলুস কাঠের ঘড়িটার পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই মৃত্যুদূতের মতো দেখতে দীর্ঘদেহী অতিকায় বিরাট মুখোশধারী দৈত্যটা। নিশ্চল, অকম্পিত, দেখে মনে হবে লোকটা যেন পাথরে খোদাই করা একটা মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দৈত্যটা যেন এইমাত্র কবর থেকে উঠে এসেছিল। সেই ভয়ঙ্কর স্থির মূর্তিটার দিকে তাকিয়ে সবাই যখন যে যার মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, তাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। এই মুহূর্তে তারা সবাই যেন জেনে গেছে তাদের মৃত্যু অনিবার্য। ওই মৃত্যুদূত মুখোশধারী মূর্তিটা একটা শয়তান ছাড়া কিছু নয়। মানুষের রক্তই যার কেবলমাত্র আহার। সব বাধা বিপত্তি পেরিয়ে মাঝরাতে সবার দৃষ্টি এড়িয়ে যে তাদের নির্জন দুর্গে চোরের মতো প্রবেশ করে তাদের সব আনন্দ শান্তি বিঘ্নিত করেছে, তাদের মৃত্যুর কারণ হয়ে উঠেছে এখন। তারপর একের পর এক চলে সেই রক্তের হোলি খেলা। তাদের দেহ থেকে সেই পিশাচটার রক্ত চুষে নেওয়ার পালা। এর ফলে 7 নম্বর ঘরের লাল ভুতুরে পরিবেশে রক্তের বন্যা বয়ে চলে। দুর্গের মধ্যে যারা তখনও বেঁচে ছিল মৃত্যু ভয়ে, তারা তখন দিশেহারা। সেই ভয়ঙ্কর রক্তঝরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তারা তখন মরিয়া হয়ে ছুটাছুটি করতে থাকে। কিন্তু তারা পালাবে কোন পথে? সব পথই তো বন্ধ করে দিয়ে গেছেন রাজকুমার প্রসপেরো। এ যেন অন্ধকূপ হত্যা। এইভাবে তারা একের পর এক সেই পিশাচের হাতে নিজেদেরকে সমর্পণ করতে লাগলো। আর এমনই করে দুর্গের লোক সংখ্যা কমতে থাকলো এবং অচিরেই দুর্গটা জনমানব শূন্য হয়ে পড়ল।
একসময় মানুষহীন সেই অভিশপ্ত দুর্গটার উপর একটা রহস্যময় আধার নেমে এলো। আবলুস কাঠের সেই ভয়ঙ্কর ঘড়িটা স্তব্ধ হয়ে যায়। ঘড়ির কাঁটা দুটো অনড় হয়ে যায়। পেন্ডুলামের সেই বিকট শব্দ তখন শান্ত, স্তিমিত। বাইরে বারান্দায় জ্বলন্ত অঙ্গারগুলো তখন নিভে ছাই হয়ে গিয়েছিল। মানুষের প্রাণগুলো আগেই স্তব্ধ হয়ে গিয়েছিল। দুর্গটার মধ্যে কেবল একরাশ অন্ধকার আর ভয়ঙ্কর রক্তাক্ত মৃত্যুর অস্তিত্ব বজায় থাকতে দেখা যায়। রক্তের হোলি খেলার নেশায় নিষ্ঠুর মৃত্যু তখন তার আধিপত্য বিস্তার করে বেঁচে থাকে সেখানে। আর এভাবেই সেই প্রাণনাশকারী ব্যাধির প্রকোপ বেড়ে উঠতে থাকে। ধন্যবাদ।